বাংলাদেশে যুদ্ধ যদি হয় ধরেন, তাহলে আপনার সাথে যার সীমা আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে। বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র দুইটা, একটা ভারত, একটা মিয়ানমার, দুইটাই অমুসলিম কান্ট্রি। ভারত তো এই বিজেপি কিংবা আরএসএস তারা তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কাজ করছে। হালকা পাতলা কিছু বলেছেন এজেন্সির কথা, যে বাংলাদেশের আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা তো ডিজিএফআই, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিবির গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থা না শুধুমাত্র, এমন কোন প্রতিষ্ঠান নাই গত 16 বছরে যেটা রয়ের নিয়ন্ত্রণে ছিল না। শুধুমাত্র এই গোয়েন্দা সংস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠান, আপনি ওই চলচ্চিত্র শিল্প সমিতি থেকে আপনার ফুটপাতের হকার ব্যবসায়ী, এমন কোন জায়গা নাই যে তাদের প্রতিনিধিত্ব সেখানে ছিল না। কারণ আরেকজন ভাই এখান থেকে বলেছিলেন যে আপনারা অনেকে ভুল পাল্টাইতে পারবেন, রং পাল্টাইতে পারবেন, আলেম ওলামারা আমরা পাল্টাইতে পারবো না। এটা বাস্তব। বাংলাদেশে যুদ্ধ যদি হয় ধরেন, তাহলে আপনার সাথে যার সীমা আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে। বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র দুইটা, একটা ভারত, একটা মিয়ানমার, দুইটাই অমুসলিম কান্ট্রি। ভারত তো এই বিজেপি কিংবা আরএসএস তারা তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কাজ করছে যে ভারতকে আপনার একটা হিন্দু রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। ইসরায়েল যেমন পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে। ওইদিকে বেনিয়ামিন নেতানিয়াহু অনেকদিন ধরে ক্ষমতা থাকায় মোদির সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে, যার ফলে ওই যে আপনার ইসরায়েলের যুদ্ধে ভারত গোলা বারুদ পাঠায়, অস্ত্র পাঠায়, সোলজার্স পাঠায়, এবং সেইটা নিয়ে ভারতের প্রতিবাদ হলে তাদেরকেও বুলডোজার দিয়ে এই আরএসএস, মোদির বিজেপিরা আপনার তছনছ করে দেয়, গ্রেপ্তার করে। এবং বাংলাদেশেও যেন সেটি নিয়ে কোনো প্রতিবাদ না হয় সেটার জন্য তারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং শেখ হাসিনা তো ভারতের, আমরা বলছি যে দাসী ছিল এখানে। আওয়ামী লীগ ভারতের একটা মানে গোলামি করা রাজনৈতিক দল ছিল। এই যে এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে যে তুলে দিয়েছে, আমরা প্রতিবাদ করেছিলাম যে ধরেন এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের আমলেই তো এটা বাংলাদেশের সংবিধানে যেটা আছে যে বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের পক্ষে থাকবে বাংলাদেশ। সাংবিধানিকভাবে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান যে আমরা মজলুমদের পাশে থাকবো। তাহলে ফিলিস্তিনিদের পক্ষে যে আমাদের অবস্থান, এটি কিন্তু আরো একটা ইন্টারেস্টিং এবং খুব ভালো বিষয় হচ্ছে বাম ডান সবাই কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে। শেখ হাসিনা দেখেন এইখানে মাঝে মাঝে বক্তব্য দিয়েছিল, নাটক করেছিল, মানে সান্ত্বনামূলক বক্তব্য। আইয়স তার যে বোনের আপনার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তিনি ইউকে পার্লামেন্টের এমপি, সে কিন্তু আবার ভোট দেয় ওখানে ইহুদিদের পক্ষে। তার শেখ হাসিনা এখানে বসে মাঝে মাঝে বক্তব্যে দু একটা কথা বলেছেন, কিন্তু প্রকৃত অর্থে ওইটা তিনি ভারতের সাথে আলাপ করেই বলেছেন যে এখানকার মানুষকে আয়স করার জন্য, একটা মানে চোখে ধুলো দেওয়ার জন্য আমার এই কথাটি বলতে হচ্ছে। কিন্তু শেখ হাসিনা যে ঠিকই ছিল ভারত, তারাও কিন্তু কখনো ফিলিস্তিন পক্ষে অবস্থান নেয় নাই। এমনকি আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এই যে এখন প্রায় 13 লাখের মতো রোহিঙ্গা, নতুন করে 60,000 ঢুকেছে। হ্যাঁ, আমরা সেই সময় মানবিক কারণে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছিলাম। সে তো পাঠানোর ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমান তো 78 সালে, 92 সালে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল, আমরা পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারে, কারণ ইন্ডিয়া যদি সহযোগিতা করতো আমাদের পক্ষে কিছুটা আমরা পাঠাইতে পারতাম, তারা করছে না। তো যেটা বলছিলাম যে দুইটাই অমুসলিম কান্ট্রি, সেখানে আমরা কিন্তু ফিলিস্তিনের মতো এটা আমরা অন্তত কয়েক বছর আগে থেকে বলছি, সামনের যে পরিস্থিতি, আরএসএস এর যে প্ল্যান, সেটা আপনারা জানেন, ওখানে বিশ্ব হিন্দু পরিষদ, তারপরে বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলা, এবং এই যে মোদির তৃতীয় টার্ম ক্ষমতায় থাকা, এই আন্দোলনটা হয়েছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া, সে বলছে আবাবিল পাখির মতো অদৃশ্য শক্তির সহায়তা ছাড়া এই আন্দোলন বিজয় সম্ভব ছিল না। মাঝখানে আন্দোলন নিভে গিয়েছিল না, আল্লাহর কুদরত দ্বারা এই ফয়সালাটা করেছে, যেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। না হলে আমাদের যে কি হতো আমরা এটা জানতাম না। আমরা তো 19 তারিখ গ্রেপ্তার হয়ে গেছিলাম। গ্রেপ্তারের আগে ওই দিন রাতেও আমি কথা বলেছিলাম মুফতি নুর হোসেন কাসেমি, হেফাজতের নেতা, আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকুন, উনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে লিয়াজু মেনটেন করে, বিএনপির আপনার মহাসচিব আমির খসরু ভাই, আরো অনেকের সাথে, যে ভাই
শুক্রবার দিনের পরিস্থিতিটা তো আপনারা দেখেছিলেন যে আমি ইসলামী ব্যাংক হসপিটালের সামনে এইদিকে আসতে পারতেছিলাম না, গুলি চলছে বিভিন্ন জায়গা থেকে, 2টা লাশ 15-20 মিনিটের মধ্যে দেখলাম যে আমার সামনে 2টো লাশ পড়লো। এখন তাহলে আমি কেমনে ওখানে আগাই যে, আমার কাছে তো বন্দুকও নাই যে একটা কাউন্টার গুলি করব। তারপরে বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি যে সময় যে ঘটনাগুলো ঘটলো, শুধু দেখে রাতে আমরা মানে ধারণা করলাম প্রায় 400-450 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং একটা অভ্যন্তরীণ আন্দোলন, জনগণের আন্দোলনকে মোকাবেলা করার জন্য সরকার বাসার ছাদ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আপনার একেবারে গান পয়েন্টে গুলি করাচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি করাচ্ছে। এই পরিস্থিতিতে যদি শেখ হাসিনা ওভারকাম করে ফেলতো, আমাদেরকে নাকে খত দেওয়াই রাখতো শেখ হাসিনা। তো এই জাতীয় নেতৃবৃন্দ আলেম ওলামাদের সাথে কথা বললাম যে ভাই এখন অন্তত কিছু একটা করেন। সেদিন রাতে তো আমরা গ্রেপ্তার হয়ে গিয়েছিলাম। দক্ষিণের ইসলামী আন্দোলন নেতা ভাই যেটা বলছেন, অবশ্যই এই আন্দোলনটা জুলাই তো আর হঠাৎ করে আন্দোলনটা হয় নাই, এর তো একটা লিগাসি আছে। গত 16 বছরের ধারাবাহিক অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ। এই যে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম সাহেব বরিশালে নির্বাচন করতে গিয়ে দেখছেন ছাত্রলীগের ছেলেরা ঘুষি মেরে ঠোঁট ফাটাই দিয়েছে। একটা মানে আলেম ওলামাদের সম্মান করা, এটাও তো মানে আল্লাহ রাসূলের নির্দেশ, তাদেরকে তাজিম করা। তাহলে আমরা তো এমনি ময়মুরব্বী মানুষকে একটা সম্মান করি, ইয়ং ছেলেরা কিভাবে এরকম একটা কাজ করে। তো আওয়ামী লীগ তাদেরকে এতটা অমানবিক বানাতে সক্ষম হয়েছিল যে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ ওইগুলা কিছু নাই। ও ছাত্রলীগ করে, সুতরাং ওই ছাত্রলীগই ওর ধর্ম, ছাত্রলীগই ওর কর্ম, কিংবা ওই আওয়ামী লীগ করে আওয়ামী লীগের ধর্ম কর্ম, আওয়ামী লীগের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। বাইতুল মুকাররম দেখছে না, মানুষের দাড়ি ধরে, ইন্ডিয়ার কথা বাদ দেন, বাংলাদেশ তো শেখ হাসিনা এটা করিয়েছে, দাড়ি ধরে এইখানে আপনার লোকজনকে পিটাইছে। রফিকুল ইসলাম মাদানী বলেছে না, ডিবি কার্যালয়ে নিয়ে নিউজ করাইছে না যে তার মোবাইলে নাকি পর্ন ভিডিও পাওয়া গেছে, কিন্তু লোকটা তো বলছে যে তাকে ওইখানে বিভৎস করে নারী দ্বারা জড়াই জুইয়া আপনার ছবি তুলছে, ভিডিও করছে। এই ধরনের অমানবিক গোয়েন্দা সংস্থা প্রশাসন শেখ হাসিনা তৈরি করেছিল। তো এখন আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছি, কিন্তু ব্যবস্থার যদি বদল না ঘটাতে পারি, এইখানে যদি চেয়ারে খেলে আরেকজনকে বসাই দেন, একই কাজ চলতে থাকবে, কিন্তু একই। তো এই যে আমরা একটা সুযোগ পেয়েছি, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার বদলের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করার জন্য, মানুষের মধ্যে একটা সহনশীল পরিবেশ তৈরি করার জন্য, কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেন শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে, ভারত যেন আমাদের নিজস্ব প্রশাসন, রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে না পারে, তার জন্য আমাদের কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। সুতরাং আমরা বলছি, এক পার্টি ক্ষমতায় থাকলে যদি ব্যালেন্স না থাকে, শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো দৈত্য দানব হয়ে উঠবে। সেটা আমরা বলছি যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন একটা ভালো পদ্ধতি হতে পারে। আনুপাতিক পদ্ধতিটা আপনি যেই দল যত ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব, সব দল